5 কোটি টাকার বিনিময়ে ডিসি প্রদান সংক্রান্ত স্ক্রিনশট চ্যালেঞ্জ করলেন জনপ্রশাসন সচিব। পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে বলছেন বিশ্লেষকরা। আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। ফোনের ভিতরে চার্জার লাগানো আছে এবং ব্যাটারিটি আসলে চার্জ হচ্ছে, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই স্ক্রিনশটটি আপাত দৃষ্টিকোণ থেকে এডিটেড বলে মনে হচ্ছে না। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ। 92,000 কোটি টাকা সরাতে নীরবে রাখেন ভূমিকা। টানা বৃষ্টি জলাবদ্ধতায় রাজধানীতে চিরচেনা ভোগান্তি, যান সংকট, বাড়তি ভাড়া বাড়িয়েছে দুর্ভোগ। শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। হিজবুল্লাহর তুমুল প্রতিরোধের মুখে লেবাননের স্থল অভিযান স্থগিত করল ইসরায়েল। তেল আবিব লক্ষ্য করে প্রায় 200 রকেট ছুঁড়েছে যোদ্ধারা। দ্রুত জরুরি সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়ার তাগিদ বিএনপি নেতা রিজভীর। এখনো প্রশাসনে গেল আমলের বিতর্কিত আমলারা, অভিযোগ জয়নুল আবদিন ফারুকের। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর পরিশোধের সংক্ষিপ্ত রায় প্রত্যাহার। আইনি লড়াইয়ে নিষ্পত্তি চান নোবেল জয়ী, জানালেন আইনজীবী। যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। 2 সপ্তাহে 400 গুমের অভিযোগ জমা পড়েছে কমিশনে। পরিদর্শনে গিয়ে আয়নাঘরে পরিবর্তন আনার প্রমাণ পেয়েছেন সদস্যরা। শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ডিসি পদায়ন নিয়ে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের সাথে হোয়াটসঅ্যাপ কথোপকথন ভুয়া বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন ওই মোবাইলই তার নয়। ভুয়া নিউজ প্রকাশের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে যাওয়ার কথাও জানিয়েছেন সচিব। তবে হোয়াটসঅ্যাপের সেই স্ক্রিনশট আপাত দৃষ্টিতে সঠিক বলেই মনে করছেন এক আইটি বিশেষজ্ঞ। বিস্তারিত জানাবেন সহকর্মী আখলাকুস সাফা। জেলা প্রশাসক পদায়ন নিয়ে আলোচনা সমালোচনা প্রশ্ন যেন শেষই হচ্ছে না। প্রথমে হট্টগোল, এরপর 3 কোটি টাকার উড়ো চেক নিয়ে জল গড়িয়েছে অনেক। তদন্ত কমিটি গঠন করে চেক ইস্যু নাকচ করে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। উইদাউট এনি সোর্স এটা বড় ধরনের গুজব ছড়িয়েছেন। এবার সামনে এসেছে কয়েকটি টেক্সটের স্ক্রিনশট। অভিযোগ এগুলো সিনিয়র সচিব মোখলেসুর রহমানের সঙ্গে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনের হোয়াটসঅ্যাপ চ্যাট। আলাপচারিতায় ডিসি নিয়োগ নিয়ে সবকিছু গুছিয়ে আনা হয়েছে এবং এখন কেউ কিছু করতে পারবে না বলে সচিবকে জানাচ্ছেন জিয়াউদ্দিন। ওই টেক্সট অনুযায়ী সচিব নিজেকে নির্লোভ দাবি করে মাত্র 5C বা 5 কোটি টাকা দাবি করেন। উল্টো দিক থেকে তাকে সুখবর দিয়ে বলা হয় 10 কোটির কথা। হোয়াটসঅ্যাপের ওই স্ক্রিনশটগুলো আপাত দৃষ্টিতে অথেন্টিক বলে মনে করা যায় বলছেন আইটি খাতে অভিজ্ঞ তানভীর হাসান জোহা। বলছেন এগুলো পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে। ফোনের ভিতরে চার্জার লাগানো আছে এবং ব্যাটারিটি আসলে চার্জ হচ্ছে, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই স্ক্রিনশটটি আপাত দৃষ্টিকোণ থেকে এডিটেড বলে মনে হচ্ছে না। এখন তারপরও একটি বিষয় রয়েছে, সেটির মেটাডাটাকে আসলে বিশ্লেষণ করা খুব জরুরি। অর্থাৎ সোর্স স্ক্রিনশট যেটি, সেই সোর্স স্ক্রিনশটের তার মেটাডাটা বলতে বোঝাচ্ছে তার ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান, কোন লেন্স, কোন ক্যামেরা, কোন শাটারের স্পিড, কোন আইএসও দিয়ে, কোন IMEI নাম্বারের মাধ্যমে এই ছবিটি আসলে চিত্রটি আসলে চিত্রিত হয়েছে। যদিও পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন সচিব, বলেছেন ওসব স্ক্রিনশট ভুয়া। এমনকি যে মডেলের মোবাইল সেট দেখানো হয়েছে সেটি তার নয়। আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে।
এরই মধ্যে আলোচিত যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে সাভারের বিপিএটিসির এমডিএস হিসেবে বদলি করা হয়েছে। সেখানে এখনও কাজ শুরু করেননি তিনি। যোগাযোগ করার চেষ্টা করেও জবাব পাওয়া যায়নি তার। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অর্থ পাচার এবং পাচারের সহায়তার অভিযোগ উঠেছে। অনৈতিক সুবিধা নিয়ে কমপক্ষে 24টি বড় ঘটনায় 92,000 কোটি টাকা পাচারে নীরব ভূমিকা পালন করেন তিনি। আর এসব অভিযোগের তদন্ত করতে যাচ্ছে দুদক। অর্থনীতিবিদরা মনে করছেন এটা নিছক একটি ঘটনা নয়, তাই কমিশন গঠন করে পুরো প্রতিষ্ঠান সংস্কারের পরামর্শ দিয়েছেন তারা। সহকর্মী রাজীব আহমেদ বিস্তারিত জানাবেন। বিএফআইইউ মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। সংস্থাটির সাবেক প্রধান মাসুদ বিশ্বাস 5 আগস্টের পর পদত্যাগ করেন তিনি। অভিযোগ আছে ঘুষ নিয়ে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের বিমান কেনায় সন্দেহজনক অনিয়মের অভিযোগ ধামাচাপা দেন। আমাদের দেশের ব্যাংক হচ্ছে সবথেকে ভালনারেবল সেক্টর এই মানি লন্ডারিং এর ক্ষেত্রে। আরেক গুরুতর অভিযোগ এনবিআর কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজের প্রায় 5,000 কোটি টাকার আর্থিক অনিয়মের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন না দিয়ে সাধারণ পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছেন। প্রাইসিংটা চেক করছে না, সেখানে মিস প্রাইসিং হয়ে যাচ্ছে, ওভার ইনভয়েসিং হয়ে যাচ্ছে, আন্ডার ইনভয়েসিং হয়ে যাচ্ছে। কিন্তু মাসুদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এস আলম গ্রুপের সাথে যোগসাজশের। এছাড়াও থার্মাক্স গ্রুপ, জিন্নাত এন্টারপ্রাইজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম ধামাচাপা দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসবের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আর গোয়েন্দার প্রতিবেদন এখন দুদকের হাতে। দাতওয়ায় উৎসর্গীভূত সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচারের সংশ্লিষ্টতা পাওয়ায় গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে। তথ্যানুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ, যার কাজ হচ্ছে অর্থ পাচার রোধ করা। অভিযোগ উঠেছে সংস্থাটির সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে, যিনি 24টি আর্থিক বড় কেলেঙ্কারির ঘটনায় 92,000 কোটি টাকা পাচারে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ অবস্থায় বিএফআইইউর সংস্কারের কথা বলছেন বিশেষজ্ঞরা। শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো সেটা করাটা খুব টাফ। যাদেরকে দায়িত্ব দিচ্ছেন সে কিন্তু এটা প্রপারলি দায়িত্বটুকু পালন করছে না। এয়ারপোর্ট থেকে শুরু করে এনবিআর থেকে শুরু করে আপনার যে টেরিফ কমিশন যদি শুরু করে সবাই যদি আন্তরিক থাকে এবং ওই কমিশনটার কাছে যদি জবাবদিহিতে থাকে, কমিশনের জবাবদিহিতে যদি থাকে, তাহলে কিন্তু এটা একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। টিআইবি নির্বাহী পরিচালক বলছেন শুধু মাসুদের বিচার নয়, প্রয়োজন পুরো সংস্থার সংস্কার। এজন্য কমিশন গঠনের পরামর্শ তার। বিএফআইইউর যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক কাঠামো আছে সেটাকে আবার পুনর্বিবেচনা করার দরকার আছে। যেমন এটা প্রধান কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা যদি জবাবদিহিনভাবে তার ভূমিকাটি পালন করতে পারেন, যেটা এক্ষেত্রে ঘটেছে, তার কাছে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, সেইটা নিশ্চিত করার জন্য কী করণীয় সেটা ভাবতে হবে। যেটা এই ধরনের প্রতিষ্ঠানে হতে পারে, বিভিন্ন দেশে চর্চা আছে, সেটা হচ্ছে যে এর একটা গভর্নিং বডি থাকা উচিত, যেটা সম্পূর্ণ নিরপেক্ষ স্বাধীনভাবে কাজ করবে। তাদের কাছে বিএফআইইউ জবাবদিহি করবে প্রাতিষ্ঠানিকভাবে। সন্দেহজনক আর নগদ লেনদেন প্রতিবেদন, মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়নে সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো বিএফআইইউর মূল কাজ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। নানা প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তারা চরম ভোগান্তিতেই পড়েছেন। আর সড়কে যানবাহন কম থাকায় বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের। আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যা থেকে কখনো ঝিরঝির কখনো ভারী বৃষ্টি হচ্ছে রাজধানীতে। টানা বৃষ্টিতে অনেক সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা, কোথাও কোথাও জমেছে হাঁটু পানি। গতকাল বাড়ি ফিরতে গিয়ে পোহাতে হয় চরম দুর্ভোগ। সপ্তাহের শেষ কর্মদিবসের শুরুতে বিপাকে পড়েন অফিস ও স্কুলগামী এবং কর্মজীবী মানুষ। খুব কষ্ট ভাই, আর পারতেছি না, আমি আসলে হাসপাস হয়ে যাই। হাঁটু পানিতে বের হওয়ায় ভোগান্তির কথা জানালেন নগরবাসী। একই সাথে সড়কে যানবাহন কম থাকায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে। অফিস যেতে পারতেছি না, গাড়ি নেই,
তারপরে 20 টাকার ভাড়া রিক্সার 100 টাকা চাচ্ছে। নোংরা পানির ভিতরে চলাচল করা যাচ্ছে না, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। একদিকে গাড়ি চলাচল করতে সমস্যা হইতেছে, আরেকদিকে লোকজন চলাফেরা করতে সমস্যা হইতেছে, প্রচুর সমস্যা। রাস্তাঘাটের ড্রেন যদি ক্লিয়ার থাকতো তাইলে তো পানি সরে যেত। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণেই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর মেঘমালা। আবহাওয়াবিদ জানালেন বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত। আগামী 48 ঘন্টার ভিতরে বাংলাদেশ এবং তৎসংলগ্ন যে উত্তর বঙ্গোপসাগর আছে ওইসব অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বৃষ্টির যে ধারা, সেই ধারা আমাদের এখন পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী আরও 2 দিন মোটামুটি অব্যাহত থাকার সম্ভাবনা আছে। তারপরে কিন্তু বৃষ্টির প্রবণতা কমে আসবে। রাজধানী ঢাকা সহ দক্ষিণাঞ্চলে 9 তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপ তৈরি হবে এবং লঘুচাপের শঙ্কায় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে। উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড ঢেউ থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা টু হাতিয়া, ঢাকা টু বেতুয়া, ঢাকা টু খেপুপাড়া, ঢাকা টু রাঙাবালি, ঢাকা টু মনপুরাগামী নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানের সাথে চলমান সংঘাতের মধ্যে লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 46 জনের প্রাণ গেছে, আরও 85 লেবানিজ আহত হয়েছে। এদিকে রাতভর রাজধানী বৈরুতে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। একের পর এক বোমা ছুঁড়েছে। সেন্ট্রাল বৈরুতে বেসামরিক ভবনে বিমান হামলা চালানো হয়েছে। চলমান আগ্রাসনে দ্বিতীয়বারের মতো এই এলাকাটি টার্গেট হলো। এছাড়াও বর্বরতা চলছে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায়। লেবানন জানায় রাতভর হামলায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, আরও 8 জন গুরুতর আহত হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর তীব্র প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলের পদাতিক সেনারা। সুবিধা করতে না পেরে স্থল অভিযানে বন্ধের সিদ্ধান্তও নিয়েছে তেল আবিব। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে বিমান হামলা অব্যাহত রয়েছে, আকাশপথেও হিজবুল্লাহ জবাব দিচ্ছে। 24 ঘন্টায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 200 রকেট ছুড়েছে গোষ্ঠীটি। গত মঙ্গলবার লেবানন ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েলের পদাতিক সেনারা। গেল দুদিনে অন্তত 3টি স্থানে ব্যাপক যুদ্ধ হয় দুপক্ষের মধ্যে। তবে গেরিলা যুদ্ধে দক্ষ হিজবুল্লাহ যোদ্ধাদের সমর কৌশলের কাছে নাজেহাল হতে হয় ইসরায়েলি বাহিনীকে। বুধবার হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় প্রাণ গেছে 8 সেনা সদস্যের, গুরুতর আহতও হয়েছেন অনেকে। শুধু তাই নয়, বহু সেনাকে ঘিরে ফেলা হয় চারদিক থেকে, পরে বিমানযোগে উদ্ধার করা হয় তাদের। আজকে আমাদের যোদ্ধারা বীরোচিত লড়াই লড়েছে। যা ঘটেছে তা কেবল শুরু। শত্রুপক্ষের সদস্যদের প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য। প্রতি 2 থেকে 3 মিনিট অন্তর উত্তরাঞ্চলে জরুরি নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রচার করতে বাধ্য হয়েছে ইসরায়েলি মিডিয়াগুলো। এর অর্থ বিপুল হতাহতের শিকার ইসরায়েলি সেনারা। শেষমেশ হিজবুল্লাহর তীব্র প্রতিরোধে কোণঠাসা হয়ে স্থল অভিযান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে বিমান হামলার মাধ্যমে। আকাশপথেও জবাব দিচ্ছে হিজবুল্লাহ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 200 রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের হেলিকপ্টার টার্গেট করেও মিসাইল হামলা করছে সশস্ত্র যোদ্ধারা। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ। সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার হামলা চালানো হয়, এতে অন্তত 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, 3 জন আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা সামরিক বাহিনীর বরাতে এই তথ্য প্রকাশ করেছে। দামেস্কের মেজ্জা এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বছরের পর বছর ধরেই সিরিয়ায় ইসরায়েল হামলা চালাচ্ছে। দাবি, ইরান সমর্থিত গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। গত বছরের 7 অক্টোবরের পর এই হামলার মাত্রা আরও বাড়িয়েছে দেশটি। পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদ এবং নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিএসইসির কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ পুঁজিবাজার ঐক্য পরিষদ। আমাদের সহকর্মী আলমগীর হোসেন এই বিষয়ে খোঁজ খবর রাখছেন, আমরা একটু তার কাছ থেকে জানবার চেষ্টা করছি। আলমগীর, এখনো বিক্ষোভকারীরা সেখানে আছেন কিনা? দেখতে পাচ্ছি সেখানে নিশ্চয়ই অবস্থান নিয়ে আছেন, এবং কি বলছেন জানাবেন।
বৃষ্টি তারা সকাল থেকে আসলে এক দফা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ প্রদর্শন করেছে এবং সেখান থেকেও বাংলাদেশ নিয়ন্ত্রক সংস্থা বিসেকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছিলেন এবং তারপর তারা আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে অফিসটি রয়েছে সেখানে এসে এই কার্যালয় ঘেরাও করেছে এবং পাশাপাশি রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে এবং রাস্তা বন্ধ করে তারা বিক্ষোভ করছেন এবং তাদের মূলত এক দাবি সেটি হচ্ছে এই নিয়ন্ত্রক সংস্থার যিনি চেয়ারম্যান আছেন তার পদত্যাগ। তারা যেটি বলছেন যে এই চেয়ারম্যান নিয়োগ পাওয়ার পর থেকে একের পর এক এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেটি বাজারের জন্য খুবই নেতিবাচক হয়েছে এবং যার প্রভাবে আসলে বাজারে ধারাবাহিকভাবে দরপতন হচ্ছে। এতে পুঁজিবাজারে যেসব বিনিয়োগকারী রয়েছে বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছেন এবং কিছুদিন আগে 27টি কোম্পানি জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। তারা যেটি বলছেন যে তিনি এই নিয়োগ পাওয়ার পরে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যার কারণে আসলে তাদের এই ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে এবং তারা যে শেয়ারগুলোকে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে এবং তার ফলেও কিন্তু আসলে মালিক পক্ষে কোনো ক্ষতিগ্রস্ত না হলে এই শেয়ারে যারা বিনিয়োগ করেছিলেন তাদের সেই বিনিয়োগ আটকে গেছে এবং বেশ কয়েকটি কোম্পানিকে এর মাঝে জরিমানা করা হয়েছে এবং যে জরিমানার কারণেও আসলে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এবং বিশেষ করে যারা বড় বিনিয়োগকারী রয়েছেন তারা বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং বাজারে এক ধরনের বিনিয়োগ শূন্য হয়ে গেছে যেই কারণে আসলে তারা এই সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এই কারণে তারা এটি পদত্যাগ করছেন এবং তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। বৃষ্টি শুনছিলাম। ধন্যবাদ আলমগীর। জরুরি সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন স্বৈরাচার আওয়ামী লীগের পুনরুত্থান ঘটলে পরিস্থিতি আরও জটিল হবে। সকালে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ খবর নিতে মিরপুর যান রিজভী। সান্ত্বনা দেওয়ার পাশাপাশি দুই পরিবারকে আর্থিক সহায়তা দেন। অঙ্গীকার করেন যারা গণতন্ত্র রক্ষার আন্দোলনে প্রাণ হারিয়েছেন তাদের আত্মত্যাগ সব সময় মনে রাখবে বিএনপি। পরে রিজভী বলেছেন দেশের বৃহত্তর স্বার্থেই দ্রুত সংস্কার কাজ শেষ করতে হবে, গণতন্ত্র নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় যে আইন সংশোধন করা দরকার সেই কাজটা তো করবে পার্লামেন্ট করবে, সেটা তো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল যাকে জনগণ ক্ষমতায় বসাবে তারা জিনিসটা করবে। এই কারণেই আমরা বলেছি অতি দ্রুত সংস্কারগুলো করে আপনি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সিস্টেমের ভেতরেই বসে আছেন বিগত আমলের কর্মকর্তারা, এ কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ছিল এবং জনপ্রশাসনে শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের অপসারণের দাবি তোলা হয়। আর সেখানেই জয়নাল আবদিন ফারুক বলেছেন যে ১/১১ সরকারের উপরে ভর করেই শেখ হাসিনা ক্ষমতায় এসে গুম খুন চালিয়েছে। অবৈধ এমপিদের এখনো কেন আইনের আওতায় আনা হয়নি সেই প্রশ্নও তোলেন ফারুক। বলেছেন কালক্ষেপণ করলেই সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা আবারও ষড়যন্ত্র করবে এবং অভিযোগ এরই মধ্যে তারা গার্মেন্টস শিল্প ধ্বংসের পায়তারা করছে। বিজিএমইকে ব্যবহার করে শেখ হাসিনা কোটি কোটি টাকা পাচার করেছে, এজন্য তাকে বিচারের মুখোমুখি করার দাবি তিনি জানিয়েছেন। এই সরকারকে অস্বস্তিকর তুলে আবারও শেখ হাসিনার আমলে কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখনো এই সরকারের ভিতরে বসে আছে, যারা এই সরকারকে বিগত সরকারের কথা বলার জন্য। লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ জুলাই যাত্রাবাড়িতে দনিয়া কলেজের ছাত্র সাকিব হাসান ও লক্ষ্মীপুরে ওসমান গনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে এই মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং সাকিবের বাবা মোহাম্মদ মর্তুজা আলম এবং ওসমান গনির বাবা মোহাম্মদ আব্দুর রহমান পৃথক দুটি মামলা দায়ের করেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা দিতে রায় দিয়েছিলেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ সেই রায় লিখতে গিয়ে এখন বিব্রত হয়েছেন হাইকোর্টের এক বিচারপতি। মামলার নথিপত্র পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। তৃতীয় বেঞ্চে এখন এর নিষ্পত্তি হবে। সকালে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ সংক্ষিপ্ত সেই রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন।
আর গত 4 আগস্ট কল্যাণের কাছে এনবিআর এর 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করে দেয়। রায়ের পরে আইনজীবীরা জানিয়েছেন ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে। এর আগে 11 মার্চ গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর দাবির মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। এই মামলার বিষয়ে ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানে একের পর এক ভৌতিক ট্যাক্স দাবি করা হয়েছিল। উইথড্র নয়, যথাযথ আইনি প্রক্রিয়া মেনে সকল মামলা লড়তে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন, যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয়, সেটার জন্য আগামী 25 তারিখ নির্ধারণ করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামস জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন। একই সাথে সাজার বিরুদ্ধে আপিল করেছেন মাহমুদুর রহমান। 6 বছর পরে দেশে ফিরে গত 29 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এ সময় তাকে কারাগারে পাঠানো হয়। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17 আগস্ট মাহমুদুর রহমান এবং সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের বিরুদ্ধে 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড হয়। 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় এই মামলা করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। তাকে সাজা দেওয়া হয়েছে 5 বছর সাজা একটা ধারা, অন্য একটা ধারা 2 বছর সাজা দিয়ে মোট 7 বছর সাজা দেওয়া হয়েছিল। লাইফের থ্রেট থাকে, উনি দেশে ফিরে আসতে পারেননি। এখন গত 27 তারিখে দেশে ফিরে এসে প্রথমেই উনি অ্যাজ সুন অ্যাজ পসিবল 29 তারিখে কোর্টে সারেন্ডার করলেন, জেল হাজতে গেলেন এবং আজকে জামিন পেয়েছেন। আমরা আশা করি উনি অতি দ্রুত জামিনে বের হয়ে আসবেন। মাত্র 13 কার্যদিবসে 400টি গুমের অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে। এর মধ্যে বিভিন্ন সংস্থার আয়নাঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সাথে মিল পাওয়া গেছে বলে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি জানিয়েছে। সকালে 5 সদস্যের এই কমিশনের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি বলেছেন, এরই মধ্যে বিভিন্ন আয়নাঘরে পরিবর্তনও আনা হয়েছে। দেয়াল রং করার পাশাপাশি কয়েকটি কক্ষ ভেঙে ফেলারও প্রমাণ মিলেছে। তবে আয়নাঘরে সব ধরনের পরিবর্তন স্থগিত করার জন্য লিখিতভাবে বলা হয়েছে বলেও জানান এই কমিশনের সদস্যরা। বলেছেন, অভিযুক্তদের তলব করে বিষয়টি খতিয়ে দেখা হবে। যারা পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মূলত 6 আগস্ট 2009 থেকে 5 আগস্ট 2024 সালের মধ্যে হওয়া গুমের ঘটনাগুলোই এই কমিশন খতিয়ে দেখবে। এরপরে অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং মানুষের অনেক রেসপন্স পেয়েছি। আমাদের ফর সাবমিশন অফ কমপ্লেন্টস আমাদের আর্লিয়ার ডেডলাইন বা টাইমলাইন ছিল আপনার 30 সেপ্টেম্বর। টাইমলাইনটা আমরা এক্সটেন্ড করে আপ টু 10 অক্টোবর 2024 করা হয়েছে। যেই বর্ণনাগুলো দিয়েছেন সেই বর্ণনা অনুযায়ী সেলগুলো এখন অনেকাংশেই নাই। তার মানে হয় স্যার যেটা বলছেন চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, কিছু জিনিস ভেঙে ফেলেছে। সিএনজি স্টেশনে 24 ঘন্টা গ্যাস সরবরাহের দাবিতে নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গাড়ি চালক ও মালিকরা। সকালে ঢাকা সিলেট মহাসড়কের সাহেব প্রতাপ এলাকায় গাড়ি চালক ও মালিকরা অবস্থান নেয়। অবরোধের কারণে মহাসড়কের 2 পাশে অন্তত 20 কিলোমিটার জুড়ে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে করে যাত্রী চালক উভয়ই ভোগান্তিতে পড়েন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা যৌক্তিক নয়। এ সময় পাম্পগুলোর বিরুদ্ধে অবৈধভাবে সিলিন্ডারের মাধ্যমে কলকারখানা গ্যাস সরবরাহের অভিযোগ করেন বিক্ষোভরত গাড়ি মালিক চালকরা। দ্রুত বিষয়গুলো সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা। আমরা 24 ঘন্টা গ্যাস চাই। আমার দেশের সম্পদ, আমি নিব 24 ঘন্টা নিব, যখন খুশি তখন নিব, টাকা দিয়ে নিব, আমরা টাকা ছাড়া নেই না। অবৈধ গ্যাস দেওয়া বন্ধ চাই। গাজীপুর থেকে, সিলেট থেকে, ঢাকা থেকে অধিকাংশ সাইডে পাইডে থেকে কন্টেনারে গ্যাস নিবে। আমরা যারা নরসিংদীর মানুষ আছি আমরা গ্যাস পাই না পাই। আমরা এ ব্যাপারে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী আয়ুব খান সরকারের কাছ থেকে। আয়ুব, বেশ অনেকক্ষণ যাবতীত এই বিক্ষোভ চলছে এবং যাত্রী সাধারণ যারা আছেন সেখানে যাত্রী চালক উভয় পক্ষেই তো আসলে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন।
বৃষ্টি বেলা 11টা থেকে এই নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়ার দাবিতে চালকদের যে আন্দোলনটা, এই মাত্র কিছুক্ষণ আগে এই আন্দোলনটা আসলে তারা রাস্তা অবরোধ করা ছেড়ে দিয়েছে। তো আপনাকে যদি একটু দেখাতে চাই বৃষ্টি, যে আসলে এখানে শ্রমিকরা এখন অবস্থান করছেন, কিন্তু তারা আসলে এই ঢাকা সিলেট মহাসড়কটি এখন ছেড়ে দিয়েছেন এবং এই এখন পরিবহনগুলো আসলে নির্বিঘ্নেই চলাচল শুরু হয়েছে। বৃষ্টি জানিয়ে রাখি যে সকাল 11টা থেকে কিন্তু এখানে শ্রমিক আন্দোলনের পাশাপাশি কিন্তু এখানে যাত্রীদের দুর্ভোগও কিন্তু ছিল। আর শ্রমিকদের মূলত যে আন্দোলনটা, সেই আন্দোলন থেকে একটি টিম তারা নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ে আসলে তাদেরকে ডাকা হয়েছে এবং তাদের সাথে জেলা প্রশাসকের এই মুহূর্তে আসলে মত বিনিময় চলছে। আর সেখানে আসলে কি নির্ধারণ হবে যে আসলে নিরবিচ্ছিন্ন গ্যাস তারা এলপিজি পাম্পগুলো আসলে ড্রাইভারদেরকে দিবেন কিনা, আর যে অবৈধভাবে যে কাভার্ড ভ্যানে শিল্প কারখানায় যে গ্যাসগুলো তারা বিক্রি করছেন সেই গ্যাসগুলো বন্ধ হবে কিনা, এই বিষয়ে আসলে সিদ্ধান্ত এখনো আমরা জানতে পারিনি। কারণ তাদের এই শ্রমিক চালক এবং মালিকদের সাথে যে কমিটি আসলে জেলা প্রশাসক কার্যালয়ে মিটিং করছেন, তারা এখনো সেই মিটিংটা এখনো চলছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই যে অবৈধভাবে এই এলপিজি যে গ্যাসগুলো আসলে এই তারা এতদিন যারা দিয়ে একটি সিন্ডিকেট এই ব্যবসাটি করে আসছে, এটা নিয়ে কিন্তু আমাদের যমুনা টেলিভিশন প্রতিবেদন প্রচার করেছিল এবং তার প্রতিবেদন প্রচারের পর কিন্তু সেটা বন্ধ ছিল, কিন্তু কিছুদিন পর সেটা আবারও চালু হয়েছে এবং এর ফলে আসলে দেখা যাচ্ছে যে এই পরিবহনের যে চালকরা রয়েছেন তারা ভোগান্তির শিকার হচ্ছেন এবং প্রত্যেকটি পাম্পে তারা যখনই এলপিজি পাম্পগুলোতে তারা যারা যাচ্ছেন সিএনজি ফিলিং স্টেশনে, সেখান থেকে তাদেরকে বলা হচ্ছে যে তাদের গ্যাস আসলে মজুদ শেষ হয়ে গিয়েছে, যার কারণে তারা তাদেরকে গ্যাস দিতে পারছেন না। এবং এই চিত্রটি কিন্তু নরসিংদী জেলার প্রত্যেকটি এলপিজি পাম্পেই কিন্তু এখানে রয়েছে, যার কারণে এই চালকরা অনেকটা আসলে অতিষ্ঠ হয়ে কিন্তু আজকে এই রাস্তায় নেমেছেন এবং তাদের এই দাবিগুলো দীর্ঘদিন ধরেই আসলে তারা জেলা প্রশাসক এবং তিতাস গ্যাসকে কিন্তু তারা জানাচ্ছিলেন, কিন্তু আসলে কেউ কোনো সমাধান না হওয়ার কারণে কিন্তু তারা আজকে এই মহাসড়কে দাঁড়িয়েছেন, যার কারণে আজকের এই যে তাদের এই আন্দোলনে তারা আরো বলেছেন যে যদি আসলে এটার কোনো সমাধান প্রশাসন থেকে না দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আমরা বুঝেছি, ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। জমি দখল ও চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের আদালতে তাকে হাজির করা হয়। এ সময় জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠান। গতরাতে জেলা সদরের রামনাথ এলাকায় আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকেই তাকে গ্রেফতার করা হয়। বালিয়াডাঙ্গি থানার একটি চাঁদাবাজি এবং জমি দখল মামলায় দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন। গত 3 সেপ্টেম্বর আদালতে 10 কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগেই দবিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী হাবিবুর রহমান। পরে এই মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য বালিয়াডাঙ্গি থানাকে নির্দেশ দেন আদালত। এছাড়া 2016 সালের একটি হত্যাকাণ্ডের ঘটনায়ও সাবেক এই সংসদ সদস্যকে প্রধান আসামি করে সম্প্রতি আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের উপরে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল। দেশটিতে প্রবেশ করতে পারবেন না তিনি। বুধবার এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। বলেছেন, তেল আবিবে চালানো তেহরানের হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয় গুতেরেসের উপরে এই নিষেধাজ্ঞা দেয়া হলো। অভিযোগ, ব্যালিস্টিক মিসাইল হামলার পর মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধির নিন্দা জানালেও ইরানের নাম উল্লেখ করেননি জাতিসংঘ মহাসচিব। যে ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে জঘন্য হামলার নিন্দা জানাতে পারে না, তার ইসরায়েলের মাটিতে পা রাখার অধিকার নেই, এমনটা উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। এতে জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েলি বিরোধী হিসেবেও আখ্যা দেয় নেতানিয়াহু প্রশাসন। যাদের আত্মত্যাগে নতুন সরকার,
তাদের পাশে নিয়ে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না বলে দাবি জানিয়েছে সার্বভৌমত্ব আন্দোলন নামের একটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আহতরা জানিয়েছেন, হাসপাতালে ধুঁকে ধুঁকে মরছে ক্ষতিগ্রস্তরা, অনেকের কাছে টাকা নেই, চিকিৎসা করাতে গিয়ে অনেকেই নিঃস্ব হলেও সরকার তাদের দিকে নজর দিচ্ছে না বলে অভিযোগ আনা হয়। এই সংবাদ সম্মেলনে বলা হয়, শত শত আহতদের বিদেশে নেওয়া লাগবে, কিন্তু তারা কোনোভাবে টাকা জোগাড় করতে পারছে না। বক্তারা দাবি করেন, জুলাই ফাউন্ডেশন গঠন করে অর্থ বরাদ্দের কথা জানানো হলেও আহতরা এখনো টাকা পাননি। 1000 কোটি টাকা বরাদ্দ দিয়ে তা দ্রুত আহতদের কাছে পৌঁছে দেওয়ার দাবি জানায় এই সংগঠনটি। তার ফোন বিক্রি করে দিয়ে সে তার চিকিৎসা ব্যয় নির্বাহ করতেছে। গত রাতে একজন ফোন দিয়ে বলছে তার বাড়ির নতুন হাড়ি পাতিল, যে পাতিল আছে, পাতিল বিক্রি করে দিছে সে। আমার কাছে আপনাদের সামনে কথা বলতে সেগুলো মিথ্যা বলতেছি না, সে পাতিল বিক্রি করে দিছে। এভাবে ধার দেনা করে তারপরে ম্যাচের টাকা ভেঙে চিকিৎসা নিচ্ছে। অনেক তো মনে পড়তেছে না এখন। প্রথম বর্ষে হলে থাকা যেন সোনার হরিণ, আর কোনোভাবে যদি মিলেও তাও গণরুমের হজবরল পরিবেশে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এক দারুণ ঘটনা দেখল ঢাকা বিশ্ববিদ্যালয়। পড়ালেখার পাঠ শেষেও হল না ছাড়ার প্রবণতার বাইরে গিয়ে অনন্য এক নজির সৃষ্টি করল কবি জসিমউদ্দিন এবং সূর্য সেন হলে। মাস্টার্স শেষ করেই শিক্ষার্থীরা হল ছাড়লেন যথাসময়ে, তাদের আবার বিদায়ী সংবর্ধনাও দেওয়া হলো। নতুনদের কষ্ট, দুর্ভোগ আর গণরুমের বেদনা ঘুচে গেল। এই যে গোল হয়ে ঘন হয়ে থাকা বন্ধুর দল, এরা কোনো উৎসব করছে কি, নাকি উৎসবের সঙ্গে মাখা সম্মিলিত বিষাদ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের 16-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হল ছাড়ছেন যথাসময়ে। তাই এমন রঙের খেলাই বিদায় বেলা, অথচ এটাই হবার কথা ছিল। শিক্ষাবর্ষ শেষে একদল হল ছাড়বে আর নতুনরা প্রথম বর্ষ থেকেই হলের আসন বরাদ্দ পাবে। ইনিশিয়ালি যারা এখন বের হয়ে গেল, রিসেন্টলি ফেয়ারওয়েল হয়েছে বা সামনে যাদের ফেয়ারওয়েল হবে, তারা কিন্তু আসলে সত্যিকার অর্থে 5 বছর বা 4 বছর পুরোপুরি হলে সিট নিয়ে থাকতে পারেনি। তারা ইনিশিয়াল 2 বছর গণরুম করেছে। সো তাদের কাছে বলবো এটা হচ্ছে একটা স্যাক্রিফাইস, এবং এই স্যাক্রিফাইসটা না করলে আসলে এই প্র্যাকটিসটা কিন্তু শুরু হতো না। যদিও ব্যাপারটা অনেকটা খারাপ লাগার, কিন্তু তারা চলে যাচ্ছে এবং জুনিয়র যারা আসছে এখন 23-24 সেশন, তাদের জন্য থাকার একটা সুন্দর ব্যবস্থা হচ্ছে। আমাদের কথা ভেবে হলের সামগ্রিক অবস্থা সুন্দর করার উদ্দেশ্যে ওনারা হচ্ছে হল থেকে চলে যাচ্ছে। হল থেকে আমাদের সিনিয়রদেরকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল, তাদেরকে বিদায় অনুষ্ঠানের মতো একটা করা হয়েছিল। মাস্টার্স পাশ করার পরও হল না ছেড়ে অনেকে চাকরি পাওয়া অবধি রুম দখলে রাখতেন, থাকতেন ক্ষমতার দাপটেও। ফলাফল গণরুমে উদ্বাস্তু জীবনযাপন করতে হতো প্রথম থেকে তৃতীয় বর্ষের বেশিরভাগ শিক্ষার্থীর। সে জীবন ছিল মানবেতর। এবার জ্যেষ্ঠদের হল ছাড়ার পর নিয়মিত শিক্ষার্থীদের জন্য সুযোগ হলো। কবি জসিমউদ্দিন হলে যেন এখন আর গণরুমের কোনো ছায়া নেই। অনার্স শেষ করার পরেও আরও 4 বছর 5 বছর এরকমভাবে চাকরি না পাওয়া পর্যন্ত, আবার চাকরি পাওয়ার পরেও দেখা গেছে যে অনেকে কিন্তু ওই হলে ছিল। এখন আমি রানিং 4th ইয়ার, নতুন 4th ইয়ারে উঠে আমি সিট পাইছি। এখন যারা আসবে তারা যেন একটা পড়ার পরিবেশ পায়, আর এখন কোনো গণরুম নেই। আসলে তৃতীয় বছরে উঠেও মানে যে একটা রুম পাবো, মানে একটা সিট পাবো, ওঠার একটা সম্ভাবনা ছিল না। তো আলহামদুলিল্লাহ এটা পেয়েছি আমরা। এই রুমে আমরা থাকতাম 25 থেকে 30 জন, মাঝে মাঝে 35 জন হয়ে যাইতো। আমরা শোয়ার জায়গা পাইতাম না, মসজিদে ঘুমাইতে হতো, অন্যান্য হলের গেস্ট রুমে ঘুমাইতে হতো। এখন এই রুমে 8 জন, এইটা আমাদের কল্পনার বাইরে। আমাদেরকে যদি অন্য কোনো বড় রুমে অ্যালটমেন্ট দিতে চায়, তাহলে রুমটা অবশ্যই ফাঁকা করতে হবে, এবং ফাঁকা করার ক্ষেত্রে হয় কি, আমাদের মাস্টার্স যারা কমপ্লিট করেছে সেই ভাইদেরকে হচ্ছে হল থেকে চলে যেতে হবে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে আসনের সুষম বন্টন কিংবা বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই একজন শিক্ষার্থীর জন্য সুষ্ঠু আবাসন ব্যবস্থা নিশ্চিত করা উচিত। এজন্য মাস্টার্স শেষে হল ছাড়ার এমন চর্চা প্রত্যেক হলেই শুরু হবে বলে প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানাই খুলেছে, তবে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সকালেই শ্রমিকরা কাজে যোগ দেন এবং ইপিজেডের কর্মপরিবেশ স্বাভাবিকও রয়েছে। রপ্তানি পণ্য লোডিং চলছে, তবে আশুলিয়া অভ্যন্তরীণ সমস্যার কারণে 15টি কারখানা বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে। এদিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের জিরানি বাজার এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি কারখানার শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে 8 ঘন্টা পরে মহাসড়ক থেকে তারা সরে যায়। এছাড়া অন্যান্য পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিন শ্রমিক অসন্তোষের কারণে কয়েকটি কারখানায় ছুটি থাকলেও সকাল থেকেই সেগুলো খুলেছে।
অনিয়ম দুর্নীতির কারণে বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। মূল হোতা রুহুল আমিন স্বপন সহ সিন্ডিকেট চক্রকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন নেতারা। বলেছেন, অনিয়ম দুর্নীতির কারণে 31 মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় 50,000 কর্মী যেতে পারেনি। আর এই খাতের 95% রিক্রুটিং এজেন্সি বৈষম্যের শিকার হয়েছে। দুর্নীতিবাজদের বিচারের পাশাপাশি 8 দফা দাবিও জানায় বায়রা। আর নেপাল সহ অন্যান্য 13টি দেশের মতো বাংলাদেশ থেকেও একই প্রক্রিয়ায় শ্রমিক প্রেরণের দাবি জানায়। ইন্টারনেট বন্ধের নির্দেশদাতা বা এর পেছনের কুশীলবরা ক্ষমতায় নেই, কারাগারে আছেন। কিন্তু ইন্টারনেট এবং ব্যবহারকারীদের কন্টেন্টের উপরে নিয়ন্ত্রণ আরোপের যেই ছক তারা এঁকেছিলেন তা এখনও সক্রিয়। গুগল, ইউটিউব, ফেসবুকের স্থানীয় বেশিরভাগ ক্যাশ সার্ভার আগলে রেখেছে বিগত সরকারের মদতপুষ্ট প্রতিষ্ঠানগুলো এবং সারা দেশে ছড়িয়ে থাকা সব সার্ভার কেন্দ্রীভূত করে রাখা হয়েছে। প্রযুক্তিবিদদের অভিযোগ, তাতে স্থানীয় কন্টেন্টের উপরে এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে অতীতের প্রভাবশালীরা। অন্যদিকে মানসম্পন্ন সেবা থেকে গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন। গ্রাহকরা ইউটিউব, গুগল কিংবা ফেসবুকের কোনো কন্টেন্ট সার্চ করলে তা এসব প্রতিষ্ঠানের প্রধান সার্ভারে কানেক্টেড হয়। এরপর ওই ডাটা প্রতিষ্ঠানগুলোর লোকাল ক্যাশ সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে মজুদ থাকে। এতে কেউ একই কন্টেন্ট সার্চ করলে লোকাল সার্ভার থেকেই ওই তথ্য বা ভিডিও কন্টেন্ট খুব দ্রুত পেয়ে যান। আর সে কারণেই সারা বিশ্বে ক্যাশ সার্ভারগুলো আইএসপি অপারেটরের মাধ্যমে গ্রাহকের খুব কাছাকাছি স্থাপন করা হয়। কিন্তু 2022 সাল থেকে এসব সার্ভার কেন্দ্রীভূত করে আওয়ামী লীগ সরকার। সারা দেশে ছড়িয়ে থাকা সার্ভার হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, যার বেশিরভাগই বিগত সরকারের মদতপুষ্ট প্রতিষ্ঠান। সাইবার নিরাপত্তার অজুহাতে সার্ভারগুলো কেন্দ্রীভূত করা হলেও এর উদ্দেশ্য ছিল ইন্টারনেট নিয়ন্ত্রণ এবং স্পর্শকাতর কন্টেন্টের উপর নিয়ন্ত্রণ আরোপ। তৎকালীন বিটিআরসি চেয়ারম্যানের বক্তব্যেও তা স্পষ্ট হয়। আমার যে কোনো একটা আমার এইরকম সিকিউরিটি হ্যাজার্ড টাইমে যদি এরকম একটা ক্রান্তিকালে যদি আমার কোনো একটা জিনিস চট করে বন্ধ করতে হয়, আমি এই 2004 জনের কাছে আমি কতক্ষণে পুষবো। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে 2021 সালে এক নির্দেশনায় বৈশ্বিক ক্যাশ সার্ভারগুলো কেন্দ্রীভূত করে বিটিআরসি। বর্তমানে দেশে 17টি বৈশ্বিক প্রতিষ্ঠানের 4194টি সার্ভার আছে। এর মধ্যে সবচেয়ে বেশি আছে ফেসবুক আর গুগলের। প্রযুক্তিবিদদের অভিযোগ, সার্ভারগুলোর ওপরে এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে বিগত সরকারের প্রভাবশালী প্রযুক্তি ব্যবসায়ীরা। ডিসেন্ট্রালাইজ যেটা ছিল সেটা সেন্ট্রালাইজ করে ফেলেছে, সেন্ট্রালাইজ করে সেটা কন্ট্রোল করার চেষ্টা করেছে। আসলে সত্যিকার অর্থে আমি পৃথিবীর কোনো দেশে আমি দেখি নাই যে এইভাবে ক্যাশ সার্ভিসকে কন্ট্রোল করে ইন্টারনেটে কন্ট্রোল করতে। ইন্টারনেটকে কন্ট্রোল করার জন্য এই কাজগুলো করা হয়েছে, যেটার সাফারার হয়েছে আমার আইএসপি অপারেটরগুলো এবং সাধারণ জনগণ। ইন্টারনেট এবং কন্টেন্টের উপর নিয়ন্ত্রণের অপকৌশলে সার্ভারগুলো কেন্দ্রীভূত করা হলেও এর বড় খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের। সংশ্লিষ্টদের অভিমত, গ্রাহক প্রান্ত থেকে সার্ভার সরিয়ে ফেলায় মানসম্পন্ন সেবা থেকে বঞ্চিত রাজধানীর বাইরের নেট গ্রাহকরা। একটা পার্সপেক্টিভ হচ্ছে আমার লেটেন্সিটা কমানো এবং আমার ব্যান্ডউইথ কস্টটা কমানো। এটা আমাদের অনেকগুলো মূল উদ্দেশ্যের মধ্যে একটা। এটা আসলে ডিসেন্ট্রালাইজড হওয়াই ভালো এবং সেক্ষেত্রে যেটা বলেছি যে অপারেটররা তার নিজস্ব স্ট্র্যাটেজিক কারণেই ক্যাশ সার্ভারগুলো পার্টনারশিপগুলো করে থাকে তারা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়ান্টদের সাথে। সেক্ষেত্রে কস্টটা অনেকটা কমে আসে, যেটার বেনিফিট আলটিমেটলি কিন্তু কাস্টমাররা পায়। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে সরকার বিরোধী প্রচারণা ঠেকাতে বন্ধ করা হয়েছিল এই ক্যাশ সার্ভারগুলো। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবের সময় গণগ্রেফতার শুরু হলে সে আদেশ মানেনি বিজিবি এবং কাউকে গ্রেফতার না করায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কৈফিয়তও দিতে হয়েছে। আর এই দাবি করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। দালালরা টাকার বিনিময়ে অনেককে ভারতে পার করে দিচ্ছে বলেও তিনি জানিয়েছেন। পালানোর চেষ্টা করছিল এমন 22 জন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ, উচ্চপদস্থ, মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কর্মী যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি। যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা অনেক টাকার বিনিময়ে দালালদেরকে রাজি করাচ্ছেন। তো আমরা সম্ভাব্য দালাল এলাকাবাসী, আশেপাশে গ্রামবাসী সবাইকে বলেছি যে কেউ যদি আপনাদেরকে এই ধরনের কন্ট্যাক্ট করে টাকা পয়সা দিয়ে, আমরা তার দ্বিগুণ অর্থ পুরস্কার দিব। এবং আপনাদের প্রতি এই অনুরোধ রইল, আপনারা দূর দূরান্তে অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, যে কোনো সময় যে কোনো তথ্য পাবেন আমাদেরকে জানাবেন।
আজ পর্দা উঠবে আইসিসি নারী টি-20 বিশ্বকাপের নবম আসরের, যেখানে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। শারজায় বিকেল 4টায় দুই দলের লড়াই শুরু হবে। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে হারিয়ে স্মরণীয় জয় পেয়েছে লিলে। রিয়ালের মতোই হোঁচট খেয়েছে বায়ার্ন মিউনিখও। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ।